কেমন হলো বিশ্বসভায় বাংলাদেশের নতুন পদচারণা? এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই জানতে চাই, জাতিসংঘের অধিবেশন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কেমন? আমার মনে হয় যে ভালো ভাষণ হয়েছে এবং অনেকেই যারা শুনেছেন তারা সবাই এটাকে স্বাগত জানিয়েছেন। সুতরাং যেরকম যে এক্সপেকটেশন যে আছে সেই এক্সপেকটেশন পূরণ হয়েছে এটা তো বলা যায়। আর তাছাড়া আপনাদের প্রতিবেদক যে কথাগুলো বলছিলেন, আমাদের মন্তব্য প্রায় তাই আর কি, যে যেই যে জিনিসগুলো বলার কথা সেগুলো উনি বলেছেন। মূলত কি, যে হঠাৎ করে আমাদের দেশে যে পরিবর্তন আসলো, রাজনৈতিক পরিবর্তন, তার ঠিক পরেই উনি ওখানে ভাষণ দিলেন, ওখানে উপস্থিত হলেন। তো তার একটা দায়িত্ব ছিল সবাইকে বলা যে কেন কিভাবে এই ঘটনাটি ঘটলো, সেটা তিনি করেছেন। তারপরে এখন যে নতুন পরিস্থিতিতে আমরা কোন দিকে এগিয়ে যাব, আমাদের রূপকল্প কি, আমাদের সামনে কি ভিশন আছে, সেটা লোকজনের কাছে বলা, এবং সেখানে আমরা সবার কাছ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা আশা করি সেগুলো তুলে ধরা, এবং সেই কাজগুলো উনি যথাযথভাবে করেছেন আমি মনে করি। সুতরাং এটা একটা ভালো বক্তব্য হয়েছে, বক্তৃতা হয়েছে। আরেকটি জিনিস যেটা করেছেন আমি খুব খুশি হয়েছি তাতে, যে তিনি আমাদের যে ধারাবাহিকতা আছে বাংলাদেশের নেতৃবৃন্দ জাতিসংঘে যে বাংলায় ভাষণ দেওয়ার যে একটা ঐতিহ্য গড়ে উঠেছে সেটাকে উনি রক্ষা করেছেন। আমি এতে অত্যন্ত খুশি হয়েছি। আমি মনে করি যে খালি পরিবর্তন হলেই যে সবকিছু বাতিল করে দিতে হবে এটা নয়, এই যে চিন্তাটা ওনার মাথায় আছে, আমি এই চিন্তাটাকে সাধুবাদ দিচ্ছি। কারণ এখানে অনেক কিছুই আছে যেখানে সবকিছু আমরা সংস্কার বলতে বা হঠাৎ করে বিপ্লব হয়েছে বলেই আমরা যে সবকিছু ফেলে দিব তা কিন্তু নয়। অনেক কিছু ভালো আছে যেগুলো আমাদের 50 বছরের ইতিহাস, সব তো আর খারাপ নয়। সুতরাং তার মধ্যে থেকে ভালো ভালো জিনিস যেগুলো আছে সেগুলোকে ধরে রাখা, সেগুলোকে আরো উন্নত করা, সেই চেষ্টা করবেন। এটাই এই আশা আমি করতে পারছি ওনার এই সিদ্ধান্তটা থেকে। আর তাছাড়া যেসব কথা গুরুত্বপূর্ণ যেসব বিষয় আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে, যেগুলো নিয়ে সবাই আলোচনা করছেন, যে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্যালেস্টাইনে, ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবী ব্যাপী বিভিন্নভাবে মানুষের খাওয়া পড়ার কষ্ট হচ্ছে, সেগুলো থেকে আমরা কিভাবে উতরাতে পারি, কিভাবে একটা সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া যায়, সেই চিন্তাটা। খালি কিছু বড় বড় যে কি বলে মাল্টি ন্যাশনালদের স্বার্থ রক্ষা করা, কয়েকটি বড় বড় দেশের স্বার্থ রক্ষা করে যেন আমরা খালি এগিয়ে না যাই, আমরা যেন সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি, সেই বক্তব্যটা ওনার কথায় উঠে এসেছে। ক্লাইমেট চেঞ্জের কথা এসছে, উনি রোহিঙ্গা অভিবাসনের কথা, রোহিঙ্গা নিয়ে আমরা যে কষ্টে আছি সেই কথাগুলো তুলে ধরেছেন, এবং এইসব ব্যাপারে সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমি মনে করি অত্যন্ত সঠিক কাজগুলো। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে, যে আমরা যে সংস্কার কাজগুলো করছি সেখানে যেগুলোতে বিদেশিরা আমাদেরকে সাহায্য করতে পারে। এ ব্যাপারে আমার একটা প্রশ্ন রয়েছে স্যার, যে সংস্কার প্রস্তাবের কথা বলা হচ্ছে সেই প্রস্তাবনায় পশ্চিমারা সহায়তা করবে এমনটা বলা হচ্ছে, তারা কেন সহায়তা করবে? এক্ষেত্রে তাদের স্বার্থটা কি হতে পারে? না, এখানে এই জিনিসটা বুঝতে একটু আছে। সংস্কার করতে আমাদেরকে অনেক কিছু করতে হবে, সেখানে তারা আইডিয়াস দিবেন, আইডিয়াস গুলো আমাদের। আপনার যে প্রাথমিক যে বক্তব্য ভূমিকা ছিল সেখান থেকেই সেটা উঠে এসছে, কেমন আইডিয়াস গুলো আমাদের, কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে আমাদেরকে তো কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে, তার খরচ আছে ইত্যাদি, নানান ভাবে আমাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। তারপরে কোনো কিছু জিনিস যদি আমরা বাইরের থেকে অন্যরা করছে আমরা সেটা শিখে নিতে চাই, সেখানে আমাদের তাদের কাছ থেকে শেখার ব্যাপারও আছে। সুতরাং একটা আদান প্রদানের ব্যাপার আছে সেখানে। কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদেরকে বলে দিবে পশ্চিমারা আর আমরা সেভাবে করবো, একদম নয়। সেইটাই খুব সতর্কতার সাথে আমাদের করতে হবে, যে আমাদের জনগণের জন্য কি প্রয়োজন, তারা কি চায়, তারা কি জিনিস পাচ্ছিল না যার জন্য তারা এই পরিবর্তনটা করেছে, সেই পরিবর্তনটার পিছনে তাদের যে লক্ষ্য ছিল, যে ভিশন ছিল, সেই জিনিসগুলো। যদি আমরা বলছি কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী, বৈষম্য কথাটা কিন্তু অত্যন্ত বিশাল একটা ব্যাপার, এটা একটা কথায় প্রকাশ করা যায় না। বরং অনেক সময় বৈষম্য নিরসনের জন্য বৈষম্য করবার প্রয়োজন পড়ে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা নারীরা পিছিয়ে ছিল আমাদের দেশে, তাদেরকে এগিয়ে নিতে আমাদেরকে নারীদের কোটার ব্যবস্থা করতে হয়েছে। সেটা পুরোটা তো খারাপ নয়, কিন্তু একটা সময় আছে যখন এটার প্রয়োজন আছে। আমাদের দেশে অনেক লোক আছে যারা বিভিন্নভাবে পিছিয়ে রয়েছে, যাদের কি বলা যায়
শতপ্রণোদিত হয়ে বা যেভাবে বলি আমাদের সমাজে কিছু লোক আমাদের সমাজ কাঠামোগত কারণে পিছিয়ে আছে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এক ধরনের বৈষম্য করতে হবে। সুতরাং বৈষম্য কথাটা কিন্তু খুব জটিল, বৈষম্য দূর করা জন্য অনেক সময় আমাদেরকে বৈষম্য করতে হয়। সুতরাং সেটাও খেয়াল রাখতে হবে। আমাদেরকে খালি গা ভাসিয়ে একটা কথার মধ্যে একটা স্রোতে বয়ে গেলে হবে না, সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি। সেই জন্য এই বৈষম্য কথার সাথে সাথে আরেকটা জিনিস, ইনক্লুসিভনেস কথাটা, সবাইকে অন্তর্ভুক্ত করা, সেই কথাটার সাথে আনতে হবে। তো সেগুলো হলো আমাদের নিজেদের ব্যাপার, কিন্তু তারপরেও আমরা যখন কথা বলি বিভিন্ন দেশের সাথে তখন এইসব কথাগুলো উঠে আসে। তো সুতরাং আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন আমরা আন্তর্জাতিক একটা কাঠামো তৈরি করতে চাই, শান্তির কাঠামো, কি বলা যায়, ন্যায্যতার কাঠামো, সেখানেও কিন্তু এই কথাগুলো চলে আসবে, সবাইকে যাতে ইনক্লুড করা হয়। এখন একটা জিনিস খেয়াল করবেন, অনেক দেশ আছে, বড় বড় দেশ, তারা ইনক্লুসিভনেসের কথা আমাদেরকে বলে, মার্কিন যুক্তরাষ্ট্র বা কিন্তু তারা ইনক্লুসিভনেস যখন বলে তখন তারা আমাদের দেশের ভিতরে আমরা যাতে ইনক্লুসিভ হই এরকম একটা কথা বলার চেষ্টা করে। কিন্তু বিশ্ব পরিমণ্ডলে সব দেশকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার, সব জনগোষ্ঠীকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার যে ইনক্লুসিভনেস, সেটাকে তারা বলে না। তারা খালি নিজেদের স্বার্থটা বেশি দেখে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। সুতরাং সেখানেও আমাদের দায়িত্ব আছে তাদেরকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া তারা কোথায় ভুল করছে। আমাদের নিজেদের ভুল যেমন শুধরাতে হবে, অন্যরাও আমাদেরকে বেশি ভুল কিছু শেখাতে গেলে সেখানে আমাদেরকে সতর্ক হতে হবে। তো সুতরাং এখানে আমাদের যে সংস্কারগুলো সেটা আমাদের নিজেদের চাহিদা, আমাদের প্রয়োজন অনুযায়ী হবে, এবং সেখানেও আমাদের খেয়াল রাখতে হবে যেসব কারণে আমরা আগের যে ব্যবস্থাপনা ছিল সেগুলোকে, যেসব কারণে আমরা নিন্দা করছি বা যেসব কারণে সেটাকে ফেলে দিয়েছি, আমরা আবার যেন সেই দিকেই না চলে যাই, আমরা আবার সেইভাবে, হ্যাঁ স্যার একটু জানতে চাই আপনি রোহিঙ্গা সমস্যার কথা বলছিলেন, রোহিঙ্গা নিয়ে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো কতটা বাস্তব ভিত্তিক বলে মনে করেন? রোহিঙ্গা ব্যাপার এতদিন ধরে হয়েছে প্রস্তাবনা, এত উনি 3টি বিষয় বলেছেন, তো আমি মনে করি যে সেগুলো সবই গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হলো আমাদের সব যাই কিছু করি না কেন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শেষ পর্যন্ত কি হয় না হয় সেটা বড় কথা না, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে রোহিঙ্গাদের স্বার্থ হচ্ছে তাদের নিজেদের দেশে নাগরিক হিসেবে সমস্ত মান সম্মান নিয়ে ফিরে যেতে পারা। সেটার জন্য যা কিছু করার সেটার চেষ্টা করতে হবে। কিন্তু মাঝখান থেকে যদি আমরা বলি যে না ঠিক আছে রোহিঙ্গাদের অমুক দেশে পাঠিয়ে দিই তমুক দেশে, সেগুলো যদি পাঠাতে পারে পাঠাক, কিন্তু সেইটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হবে রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের দেশে মান সম্মানের সাথে সব রকমের সুবিধাদির সাথে ফেরত যেতে পারা, সেইটার ব্যবস্থা করা, সেটার জন্য চেষ্টা করা, এবং আমাদের এখানে যারা আছে তাদেরকে যতটা পারা যায় ভালো অবস্থায় রাখা, এবং সেই ব্যাপারে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি বিভিন্ন দেশ থেকে। জি স্যার, আমি একটু জানতে চাই একটু ব্যাপারে আমরা জি ফিলিস্তিনের যে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এতদিন ফিলিস্তিন ইস্যুতে তার সমালোচনা ছিল, কিভাবে ব্যাখ্যা করবেন এটি? এটা হয়তো তিনি একটা সময়ের অপেক্ষায় ছিলেন, কিন্তু তারপরেও আমি বলবো যে তিনি যে এই যে দেরি করেছেন তাতে তো তার সমালোচনা হয়েছে, কিন্তু এখন দেরি করলেই যে সবকিছু শেষ হয়ে যায় তা তো নয়। উনি যখন এখন বলছেন এবং বেশ জোরালো ভাবে বলেছেন, তো সুতরাং আমি মনে করি যে এটাকে যত বাংলাদেশের যে অবস্থান আগের থেকে যে অবস্থান ছিল সেই অবস্থানটা দৃঢ় অবস্থান ছিল, এবং তিনিও সেখানে থাকবেন আমরা আশা করি, যে এখানে ফিলিস্তিনে মানবতা বিরোধী অপরাধ ঘটছে এবং এখানে জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, সেটার বিরুদ্ধে এবং সেটার জন্য পুরোপুরি ইসরায়েলি সেনাবাহিনী এবং ইসরায়েলি সরকার দায়ী, তাদেরকে বিচারের সম্মুখীন করা প্রয়োজন, এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব আগে বন্ধ করা, যুদ্ধ বন্ধ করে তারপরে এগুলোর ব্যবস্থা গ্রহণ করা, এই অবস্থান আমাদের থাকবে। এই অবস্থান থেকে যেন আমরা সরে না আসি সেটা, এবং আমি মনে করি যে সেই দিকে তিনি মানে আমাদের প্রধান উপদেষ্টা সেই অবস্থান নিয়েছেন, সেটা আমি মনে করি যে একটা মানে প্রশংসার যোগ্য। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। আমরা কথা বলছিলাম জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের নানান তাৎপর্যময় দিক নিয়ে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।